আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তাজদিদকে আমি ঝালমুড়ি বানিয়ে দিয়েছি, ঠিক বাইরের লোকেরা যেরকম বিক্রি করে ঝালমুড়িওয়ালারা ঠিক সেভাবে আমি ঝালমুড়ি বানিয়ে দিয়েছি ওকে, নইলেও খাবে না। বাইরে দিয়ে ঝালমুড়িওয়ালা যাচ্ছিল, বলছে যে আম্মু আমাকে ঝালমুড়ি বানিয়ে দাও, ঝালমুড়ি কিনে দাও। তো আমি বললাম যে ঠিক আছে বাবা, বাইরের ঝালমুড়ি তো ভালো না, আমি তোমাকে ঘরে বানিয়ে দিচ্ছি। তারপর ও বললো যে আম্মু আমাকে ঝালমুড়িওয়ালাদের মতো প্যাকেট করে ওইভাবে দিবা, নইলে আমি খাবো না। তো এর জন্য আমি ওইভাবে প্যাকেট করে দিয়েছি। তো বাচ্চারা তো যা বলে সেইভাবে না করে দিলে ওরা খেতে চায় না, ঘরেরটা হাজার ভালো হলেও কি আর করার। তো এই যে ও খাচ্ছে ওইভাবে। তো ওই যে কাঠ দিয়ে খেতে গেছিলো, কিন্তু কাঠ দিয়ে পারলো না খাইতে, ওটা ফেলে দিয়ে এখন হাত দিয়েই খাচ্ছে। আর এই যে জিসানকে স্কুলে দিয়ে আমি আসার সময় ওইখানে রাস্তায় মাছ বিক্রি করছিল, তো মাছ কিনে নিয়ে আসছি। তো মাছটা খুবই ভালো ছিল, এই জন্য দেখে নিয়ে আসলাম। তো মাছটা আমি এখন কাটবো, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। তো মাছটা আমি আইসগুলো আগে ছোট একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো আইসগুলো কাটতে খুব কষ্ট হচ্ছিল আমার কাঁচি দিয়ে, কারণ মাছটা মোটামুটি বড়ই ছিল। তো এই কাঁচিটায় অনেক ধার, সাবধানে কাজ করতে হয়। আমার তো একদিন মাছ কাটার পর আমি ওই কাঁচিটা পরিষ্কার করতে গেছি, মানে ধুতে গেছি, তখন আমার এক কোনায় লেগে কেটে গেছিলো হাত এমনভাবে, তখন কাঁচিটা নতুন ছিল। তো আমি কাজ করতে অনেক কষ্ট পাইতাম, কারণ আমাদের তো কাজ করতে হয়, কাজের হাত সেহেতু কেটে গেলে তো সেইভাবে কাজ করতে হয়, অনেক কষ্ট হয়। অনেক দিন মানে কয়েকদিন ধরে ব্যান্ডেজ করে রেখে দিয়েছিলাম, ওই অবস্থায় অনেক অসুবিধায় পড়তে হয়েছিল। তো এই জন্য আমাদের কাজ খুব সাবধানে করতে হয়, করা উচিত। তো আমার বটিটাই একদমই ধার কম, বটিটা অতি তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, নইলে আর উপায় নাই, কষ্ট হয় কোনো কিছু কাটতে গেলে। আর ভালো মাছও নষ্ট হয়ে যায় কাটতে গেলে। তো মাছটা কেনার সময় ভয় পাচ্ছিলাম যে কেমন হবে, ভালো হবে কি না। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে মাছ। তো জিসানের আব্বুকে বলছিলাম তুমি যে মাছ কিনে নিয়ে আসো, তার থেকে অনেক ভালো মাছ আমি নিয়ে আসছি। বেটা বলল যে এখনই তাজা মাছই নিয়ে আসছিলাম, মাত্রই হয়ে গেছে, মরে গেছে। তো ভাবলাম যে না, সত্যি এখন দেখে মনে হচ্ছে সত্যি মাছটা খুবই ভালো ছিল। আর মাছ যদি একটু নষ্ট হয়ে যায়, তো সে মাছ দেখলে আমার খুবই রাগ হয়, খেতে ইচ্ছে করে না সে মাছ। আর মাছটা আমি কিভাবে ধুই এটাই শেয়ার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, কারণ মাছ কাটতে সবাই পারে। তো এই যে আমি হাতের মধ্যে একটা পলিথিন নিয়ে তারপর আমি এই মালসাই করে মাছটা ধুই, তাতে আমার মাছটা খুবই সুন্দর পরিষ্কার হয়। আর এই মালসাটা আমি দেশ থেকে নিয়ে আসছি, অনেক খসখসা, মানে ভিতরে তেল তেলে না। ঢাকা শহরে যে মালসাগুলো কিনতে পাওয়া যায় ওগুলির ভিতরে তেল তেলে থাকে, মাছ পরিষ্কার হয় না ধুইতে গেলে। তো এই জন্য আমি দেশ থেকে এই মালসাটা নিয়ে আসি। এটাতে আমার 2-3 বার করলে, ধুলে মাছ একদম পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। তো এই যে দেখুন, 2 ধোয়া দিয়েছি, তাতে আমার মাছ এত পরিষ্কার। তো আমি আরেকটু ভালো করে ধুয়ে নেব। আর কারোর মনে যদি সন্দেহ থাকে যে ভালো ধোয়া হয়নি, তাহলে একটু লবণ দিয়ে মাছটা কষা দিলে অনেক সুন্দর পরিষ্কার হয়, আর মাছে কোনো গন্ধও থাকে না। তো এই যে 2 ভাইকে আমি আপেল খেতে দিয়েছি, বলেছি যে দেখবো কার আগে হয়, আপেলের প্রতিযোগিতা তোমাদের। তো এই কারণে তো খাচ্ছে, নইলে জিসান তো আপেল ছুঁয়েও দেখে না। আমি 1 কেজি আপেল নিয়ে আসছি সেদিন কিনে, তাসদিদ মোটামুটি একটু পছন্দ করে, ওই একটা একটা করে প্রতিদিন খাই। তো জিসান একটাও খায়নি এই পর্যন্ত, আজকেই দিয়েছি। তো এই কথা বলে দিয়েছি, তারপর খাচ্ছে। ও মানে ও এখনও মনে হয় যে ছোটো, তাসদিদ থেকে ও ছোটো।
যখনই বলেছি যে প্রতিযোগিতা যে জিতবে তার আমি আদর করব, তো এই কারণেই খাচ্ছে আপেলটা নিয়ে। এখন ও তো চালাক হয়নি, ও বোঝে না যে কি জন্য বলি। তো যখনই বলেছি যে আমি আদর করব বেশি, যার আগে হবে তখনই নিয়ে খাচ্ছে। আর এই যে আমি দুধটা চুলার উপরে দিয়ে রেখে গেছিলাম, ওদের ওইখানে ছিলাম, আর এদিকে এসে দেখি যে দুধের অবস্থা এরকম পড়ে গেছে। তো দুধ এরকমই চুলার উপর দিয়ে রেখে গেলে দুধ পড়ে যায়। তো গ্রামে আমাদের দাদিরা মা চাচিরা বলতো যে দুধ রেখে অন্যদিকে তাকাইলে নাকি দুধ বলে যে আমার থেকে বেশি সুন্দর কি আর কিছু আছে, অন্যদিকে তাকাও। তো এই কারণেই দুধটা নাকি পড়ে যায়। তো যাই হোক, রূপকথার গল্প গল্প, আর যাই হোক সত্যই দুধ চুলার উপরে দিয়ে অন্যদিকে আসলে খেয়াল করলে এরকমই হয়ে যায়। তো আজকে আমি একটা পিঠা রেসিপি করব, পাটিসাপটা। তো তার জন্যই এই প্রিপারেশান নিচ্ছি। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে আমার মতো করে পাটিসাপটা করি। তো তার জন্য আমি সুজিটা আগে একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউন কালারকে করে নিব। বেশিও ভাজবো না, বেশি ভাজলে আবার ভালো হবে না। তো সামান্য একটু করব, কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব, তাহলে একটা আসে, ফ্লেভার আসে এই সুজিটা থেকে। তো পাটিসাপটা পিঠা অনেক প্রকার করা যায়, হালুয়া করা যায়, শুধু দুধ দিয়ে দুধের খিসা করেও করা যায়। আর আমি আজকে সুজি দিয়েই করব, কারণ আমার কাছে বেশি পরিমাণে দুধ নাই। তো এই জন্য আমি এটা দিয়ে এইভাবেই করব। তো এটাও খেতে স্বাদ ভালো লাগে। তো সুজিটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, নইলে গরম দুধের মধ্যে সুজিটা দিলে তখন দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি দেওয়া হয় গরম দুধে তাহলে নাড়তে হবে। তো আমি এখানে দারুচিনি আর এলাচ দিলাম। আর আমি চিনি দিয়ে করব না, আমি করব হালুয়াটা খেজুরের পাটালি দিয়ে। তো পাটালিটা আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে রাখলাম, এটা ইসের মধ্যে দেব, মানে পাটিসাপটার যে গুলাটা তৈরি করব সেটা ব্যাটারটার মধ্যে দেব। তো হালুয়া রান্না করতে সময় লাগে না, একদমই অল্প সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর হালুয়াটা চুলায় দিয়ে এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে আর দলা বেঁধে যাবে। তো এই যে আমার হালুয়াটা প্রায় রান্না শেষ, একটু থাকতে নরম থাকতে নামাতে হবে, নইলে হালুয়াটা নামানোর পরে রসটা আরও শুকিয়ে যায়, গাঢ় হয়ে যায়। এই জন্য একটু হালকা নরম থাকতেই নামাতে হবে এটা। তো এই যে আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। এই হালুয়া রান্নাটা অনেক সেন্সিটিভ জিনিস, একটু এদিকে ওদিকে হলেই মানে হয়ে যায়। আর এই পাটিসাপটার হালুয়াটা বেশি শক্ত হয়ে গেলেও পাটিসাপটার পিঠাটা নষ্ট হয়ে যায়, ভালো হয় না। এই জন্য এটার ঠিক রাখতে হবে, কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। আর এই যে একটু দুধ আমি রেখে দিয়েছি, এটার মধ্যে আমি পাটিসাপটার গুলাটা গোলাবো। তো সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর এই যে সেই পাটালির দিয়ে দিলাম। তো আমি এর মধ্যেও একটু পাটালি দিলাম, আর চিনি দিলেও দেওয়া যায়। তো আমি পাটালিটা দিলাম এই কারণে যে আমার এই মানে পাটিসাপটার উপরের যে পিঠাটা, উপরের যে অংশটা, এটা আমার একটু কালার আসবে, এই জন্য আমি এই পদ্ধতিটা ইউজ করলাম। এটা আমার বুদ্ধিতে করেছি, আমি আমার মতো করে। তো গ্রামে যখন আমার আম্মারা বানায় তখন তারা এভাবে বানায় না, তারা এমনি গোলা গুলিয়ে সাদা ইসের মধ্যে দিয়েই বানায়। তো এখন তো ডিজিটাল যুগ, অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে, এই কারণেই যার যার মতো, যার যেমন রুচি খাবার সে সেইভাবেই করে।
তো হয়ে গেছে আমার গোলাটা, দেখি বিসমিল্লাহর নাম করে হয় কিনা পিঠা। তো গোলাটা তৈরিরও একটা পদ্ধতি আছে, তো এটা অনেক সেন্সিটিভ বিষয়। এটা বেশি গাঢ়ও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম টাইপের হবে। তো বিসমিল্লাহর নাম করে দিয়ে দেখি আমার প্রথম পিঠাটা কেমন হয়। তো আমার পিঠাটা ভালো হয়নি, দেখতেই পাচ্ছেন রুটিটা ফেটে গেছে। তো কি করব, ফেটে গেছে যখন, তখন তো এর একটা ব্যবস্থা করতে হবে, আমি তো আর ফেলে দিতে পারি না। এই কারণে আমি এখানে একটু আটা মানে ময়দা মিশিয়ে নিয়েছি। তো ময়দা মিশিয়ে নিয়ে এখন দেখেন আমার রুটিটা ঠিকই হয়েছে, ব্যাটারটা এখন একদম পারফেক্ট আছে, এখন হবে আমার। তো এরকম যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ময়দা মিশিয়ে নেবেন, এটা একটা সিক্রেট বুদ্ধি। তো আমি আগে যখন ব্যাটারটা বানিয়েছি তখন আমার মনে ছিল না যে আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব। তো যখন আমি চুলায় দিয়েছি আমার রুটিটা হয়নি, ফেটে গিয়েছে, তখন আমার মাথায় এসেছে যে আমার কেন এরকম হলো। ওর জিসানের বাবার কাছে আমি বলছি যে দেখো আমার ইয়ে হচ্ছে না কেন। তা ওরা বাবা বললো যে দেখো তুমি কোনো কিছু হয়তো দেওনি, নইলে কোনো কিছু কম পড়েছে। তো তখন মনে মনে ভাবলাম যে আমি কি কম পড়েছে, আসলে এখন অনেক কিছুই মনে থাকে না দিতে, হয়তো লবণ দিই না, নইলে অন্য কিছু দিই না, এরকম হয়ে যায়। তারপর মনে পড়লো যে আল্লাহ আমি তো একটু ইয়ে দিইনি, এটা দিয়ে দেখি, একটু ময়দা দিয়ে দেখি। তারপর সামান্য একটু ময়দা দিয়েছি, তখনই আমার পিঠাগুলো হয়েছে, দেখুন কত সুন্দর। তো আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে এই পদ্ধতিটা ইউজ করবেন, একদম পারফেক্ট হয়ে যাবে পিঠা, আর নষ্ট হবে না। তো এখন তো প্রায় শীত শেষ হয়ে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, তো এই জন্য আর গুঁড়াটা, আমার কাছে গুঁড়া ছিল না, চাউলের গুঁড়া শেষ হয়ে গেছিলো। তো গতকাল আম্মা পাঠিয়েছে, তারপরে আমি এই পিঠাটা তৈরি করলাম। আর সবটা পিঠা খেতে মজাই লাগে, ভালোবাসে অনেকে, আমার বাসায় সবাই পছন্দ করে পিঠাটা। তো এই চাউলের গুঁড়া না থাকার কারণে আমি এই কয়েকদিন ধরে পিঠাই খেতে পারছি না, শীত চলে যাচ্ছে। তো আমার হালুয়ার কালারটাও অনেক সুন্দর হয়েছিল, একদম মনে হচ্ছে আমি সুজি দিয়ে করিনি, মনে হচ্ছে একদম দুধ দিয়েই খিসা বানিয়েই করেছি, সেরকমই মনে হচ্ছে। তো খেতেও অনেক স্বাদ হয়েছিল। তো এখন আমি যেভাবেই বানাচ্ছি না কেন, চাপ দিচ্ছে না কেন, একটুও পারছে না, কারণ আমার ব্যাটারটা এখন একদম পারফেক্ট আছে। প্যানে একটু করে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে আর লাগবে না। আর প্যানটা বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে আবার সাথে সাথে ওইটার সঙ্গে কেটে যাবে। একটু বাইরে নিয়ে তাপটা একটু কমিয়ে তারপর ইয়ে করে দিয়ে রুটিটা মানে ইয়েটা বড় হয়, রুটিটা বড় হয় তাহলে ভালো হয়। আর আমি চুলার উপরে দিয়ে করতে গেলে আমার ওইটার সঙ্গে সঙ্গে মানে জমাট বেঁধে যায়, এই কারণে আমি এই পদ্ধতিটা ইউজ করি। মানে কাজ আসলে করতে করতে মানুষের অভিজ্ঞতা বাড়ে, কোনভাবে করলে কোনটা সুবিধা হয়, না করলে অভিজ্ঞতা হয় না, এটাই। তো এই যে আমার পিঠাগুলো আমি এভাবেই সবগুলো বানিয়ে নিলাম।
আর পিঠাটা একটু বেশিক্ষণ তাওয়ার উপরে রাখতে হবে, প্যানের উপরে, তাহলে এর উপরে একটা মানে খাঁচকাটা ধরনের একটা হয়, প্রলেপ হয় এর উপরে, দেখতে সুন্দর লাগে আর পিঠাটাও ভালো হয়, সিদ্ধ হয়। তো এই যে আমার পিঠাগুলো সব তৈরি শেষ, আমি টেবিলে নিয়ে আসছি, এখন একটু সাজিয়ে নিব প্লেটে। এই যে আমি বলছিলাম পিঠার গায়ের উপরে একটু হয়, ওই সেরকম হয়েছে, মানে একটু ছিদ্র ছিদ্র ধরনের, একটু ছিদ্র না ঠিক, ওর উপরে মানে আপনারা যখন বানাবেন তখন দেখলেই বুঝবেন, একটা আলাদা একটা মানে অসমান হয়। তো এগুলো ওর সঙ্গে খুব সুন্দরভাবে লেগে গেছে, একটা পিঠাও খুলে আসেনি আমার। তো আমি পাটিসাপটা পিঠাগুলো একটু মানে সেই পাটিসাপটা পিঠার মতোই একটু সাজিয়ে নিলাম। তো আমি একটু খেয়ে নিলাম, দেখলাম যে না সত্যি মজা হয়েছে পিঠাগুলো। তো এই যে পিঠাগুলো তো বানানো শেষ, এখন রাতের খাবারগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সিম্পল রাতের খাবারগুলো আমি এখানে দিছি, কচু ভর্তা দিছিলাম, ওই সেদিন রূপগঞ্জ থেকে নিয়ে আসছিলাম কচু, এত সুন্দর যে কচু, মানে আমি বাড়ি থেকে যে কচু নিয়ে আসি তার থেকেও সুন্দর, এত সুন্দর কচু আমি এর আগে খাইনি, যেটা সত্যি কথা। একদম মানে আলু ভর্তা কিছুই না এর কাছে, এরকম একদম গলে ইসের মতো হয়ে গেছে, আর একটু আঁশ নাই এর মধ্যে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আমি জিসানের আব্বুকে ভর্তা মাখাইতে দিছি, বললাম যে তুমি একটু মাখিয়ে দাও, কারণ ওর হাতের ভর্তা মজা হয়। আর এই যে আমি এখানে মিষ্টি কুমড়ার ফুল, যে ফুলগুলি আছে ওই ফুলগুলি আমি ডাউল দিয়ে ভেজেছি, বড়া বানিয়েছি, এটাই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।